আসসালামু আলাইকুম সকলকে আমার ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমি মূলত 40তম বিসিএস লিখিত পরীক্ষার যে বাকি অঙ্কগুলো ছিল এই বাকি অঙ্কগুলো সমাধান করব। আমি প্রথম ভিডিওতে এই লিখিত পরীক্ষার 1 থেকে 3 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছিলাম। আজ তাহলে আমরা 4 নাম্বার থেকে সমাধান করি। যে একটি কাজ ক 14 দিনে খ 28 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি আরম্ভ করে কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল, আর খ বাকি কাজটি 7 দিনে শেষ করলো, মানে বাকি অংশ। আর সম্পূর্ণ কাজটি শেষ করতে তাদের কতদিন সময় লেগেছিল আমাদের জাস্ট এটা জানতে চাচ্ছে। তো খ যেহেতু একা কাজ করেছিল কতদিন, 7 দিন। তো 7 দিনে সে কতটুকু কাজ করতে পারে আমরা একটু সেটা বের করে নিচ্ছি। সমাধান খ কত দিনে, 28 দিনে করতে পারে একটি কাজ। খ 28 দিনে করতে পারে একটি কাজ, সুতরাং খ 1 দিনে করতে পারে 1/28 এত অংশ কাজ। আর খ কতদিন কাজ করেছিল একা, 7 দিন। তাহলে 7 দিনে করতে পারে 1 গুণ 7 ভাগ হচ্ছে 28 এত অংশ কাজ। তো এক্ষেত্রে যদি আমরা একটু কাটাকাটি করে দিই, 4 7 28, তার মানে আমরা মান পাচ্ছি 1/4 অংশ কাজ। তো খ এই বাকি কাজটুকু একা করেছিল কত অংশ, সেটা 4 ভাগের 1 ভাগ। আর তাহলে এই ক ও খ একত্রে করেছিল কত অংশ কাজ, ক ও খ একত্রে শেষ করেছিল। আমরা সম্পূর্ণ কাজটাকে সাধারণত এক অংশ ধরি। এই 1 থেকে যদি আমরা 4 ভাগের 1 বিয়োগ করি, তাহলে যে মানটা পাবো এটা হচ্ছে ক ও খ একত্রে করেছিল। তাহলে বিয়োগ করে দিচ্ছি, 4 বিয়োগ 1 থাকবে কত, 4 ভাগের 3 ভাগ এত অংশ কাজ। এত অংশ কাজ করেছিল ক ও খ একত্রে। তো ক ও খ একত্রে এত অংশ কাজ কত দিনে শেষ করতে পারে, এই মানটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। আবার ক 14 দিনে করতে পারে একটি কাজ, সুতরাং ক 1 দিনে করতে পারবে কত অংশ কাজ, 1/14 এত অংশ কাজ। তো ক 1 দিনে করে এত অংশ কাজ, খ 1 দিনে করে এত অংশ কাজ, তাহলে দুইজনে একসাথে 1 দিনে কত করে, ক ও খ একত্রে 1 দিনে করে বা করতে পারে কত অংশ কাজ, এই 1/14 যোগ হবে 1/28 এত অংশ কাজ। তো আমরা জাস্ট এটাকে যোগ করে দিচ্ছি, লসাগু হচ্ছে 28, 14 দুগুণ 28 আর হচ্ছে 1, তাহলে মান আসে হচ্ছে 3/28, 3/28 এত অংশ কাজ। 28 ভাগের 3 ভাগ কাজ এরা 1 দিনে করে। আমি জাস্ট এটাকে একটু ঘুরিয়ে লিখবো যে ক ও খ একত্রে এই এত অংশ কাজ করে কত দিনে, এত অংশ কাজ করে 1 দিনে। সুতরাং ক ও খ একত্রে 1 অংশ কাজ করবে 1 গুণ, এই ভগ্নাংশটা উল্টে যাবে। সুতরাং ক ও খ কত অংশ কাজ করেছিল একত্রে, এই 4 ভাগের 3 ভাগ এত অংশ কাজ করে। 1 দিয়ে গুণ করলে তো 28/3 হবে, আর এই ভগ্নাংশটা গুণ করে দিলাম, 3 3 কেটে যায়, 4 7 28। তো তারাও সময় নিয়েছিল কতদিন, 7 দিন। তাহলে ক ও খ একত্রে কাজ করেছিল 7 দিন, আর খ একা কাজ করেছিল 7 দিন। তো মোট সময় লেগেছে কতদিন, মোট সময় সমান হচ্ছে 7 যোগ 7 সমান 14 দিন। এটাই আমাদের অ্যান্সার হবে। তো আমরা উত্তর পেয়ে গেলাম যে আমাদের মোট সময় লেগেছিল হচ্ছে সম্পূর্ণ কাজটি শেষ হতে 14 দিন। আমাদের 5 নম্বর প্রশ্নটা আমরা একটু সমাধান করি। 5 নম্বর প্রশ্নটা ছিল যে ছাত্রদের মধ্যে পরিচালিত এক সমীক্ষায় দেখা গেল 60% ছাত্র বিচিত্রা, 50% ছাত্র সন্ধানী, 50% পূর্বানী, 30% ছাত্র হচ্ছে বিচিত্রা ও সন্ধানী, আর 30% বিচিত্রা ও পূর্বানী, 20% ছাত্র সন্ধানী ও পূর্বানী, আর 10% ছাত্র আছে যারা 3টা পত্রিকায় পড়ে। আমাদের কাছে জানতে চাচ্ছে যে শতকরা কতজন ছাত্র এই উক্ত পত্রিকাগুলোর মধ্যে কেবল 2টি পত্রিকা পড়ে তা নির্ণয় করুন। আমরা যদি বিষয়টাকে একটু ভেনচিত্রের মাধ্যমে দেখি, 3টা বৃত্তক্ষেত্র দ্বারা আমরা যথাক্রমে এই বিচিত্রা, সন্ধানী আর হচ্ছে পূর্বানী এই পত্রিকা 3টির ছাত্রদের সংখ্যাটা একটু নির্ণয় করি এখানে বা বসিয়ে দিচ্ছি। আমাদের সর্বপ্রথম যেটা দেখতে হবে যে একদম কমন, এই তিনটা বৃত্তের মধ্যে কমন অংশটুকু হচ্ছে যে এই অংশটুকু,
আমাদের এখানে বলা ছিল যে 10% ছাত্র 3টি পত্রিকায় পড়ে, এটার মান হচ্ছে 10। এরপরে বলা ছিল যে এই বিচিত্রা ও সন্ধানী পড়ে কত পার্সেন্ট, 30% ছাত্র। তো আমরা অলরেডি 10% লিখছি, বিচিত্রা সন্ধানীর অংশ হচ্ছে এই অংশটুকু, আর বাকি আছে কত পার্সেন্ট, 20%। ওকে, এরপরে বলা ছিল যে আমাদের সন্ধানী ও পূর্বানী পড়ে কত পার্সেন্ট, 20%, আর বিচিত্রা আর পূর্বানী পড়ে হচ্ছে 30%। তো বিচিত্রা আর পূর্বানী প্রথমে আমরা লিখলাম বিচিত্রা আর সন্ধানী, এরপরে আছে বিচিত্রা আর পূর্বানী হচ্ছে 30%। তো বিচিত্রা আর পূর্বানীর অংশ কোনটুকু, এই যে এটুকু হচ্ছে কমন অংশ। তো এই ক্ষেত্রে আমাদের 10% আগে লিখছিলাম, বাকি থাকে আর 20%। আবার এই সন্ধানী আর পূর্বানী পরে হচ্ছে 20%। তো 20% এর মধ্যে 10% আগে লিখছিলাম, মানে এই অংশটুকু টোটাল মিলিয়ে হচ্ছে 20%, পরে আর 10% লিখে দিলাম। তো আমাদের যেহেতু জানতে চাচ্ছে যে দুটি পত্রিকা পড়ে কতজন, তো সেক্ষেত্রে আমাদের এই সম্পূর্ণটা আর ফিল আপ না করলেও হবে, তারপরে আমরা অন্য যে কোনো অঙ্ক বোঝার জন্য একটু পূরণ করে দিচ্ছি। যে আমাদের শুধুমাত্র বিচিত্রা পড়তো 60%, বিচিত্রার মধ্যে মানে টোটাল প্রথম বৃত্তটাতে 20, 20, 40 আর 10, 50 লিখছি, বাকি আছে আর 10। সন্ধানীতে ছিল 50%, 20, 30, 40 লিখছি, বাকি আছে 10। 20, 10, 30 আর 10, 40 লিখছি, এখানেও ছিল 50%, তার মানে বাকি আছে 10। আমরা এই সম্পূর্ণটা লিখতে পারলাম এখানে, এখান থেকে দেখে আমরা অন্যান্য তথ্যগুলো পাবো। তো এখানে জাস্ট আমাদের জানতে চাচ্ছে যে দুটি পত্রিকা, শুধুমাত্র দুটি, মানে কেবল দুটি পত্রিকা পড়ে কতজন বা শতকরা কতজন। তো এই অংশটাতে দুটি পত্রিকা পড়ে, কিন্তু এই অংশটুকু যদি আমরা বাদ দিয়ে দিই, কারণ এই অংশটুকু হচ্ছে আমাদের 3টা পত্রিকা পড়ে, তার হচ্ছে মান হচ্ছে এই 10%। তার মানে এই অংশটুকু যদি আমি মুছেই দিই, আচ্ছা বোঝার জন্য, তো মুছে দিলাম 10%, মুছে দিলে আমাদের থাকে হচ্ছে এরকম। তার মানে এই বাকি যে অংশটুকু আছে, এই বাকি অংশতে এইখানে পড়ে কতজন, এইখানে দুইটা পত্রিকা পড়ে 20%, এই দুইটা পত্রিকা পড়ে 20%, এই দুইটা পত্রিকা পড়ে কত পার্সেন্ট, 10%। তাহলে টোটাল মান পাচ্ছি কত আমরা, 20 যোগ 20 যোগ 10, তার মানে হচ্ছে 50%। তো এই ম্যাথটা বোঝানোর জন্য সাধারণত আমি ভেনচিত্রটা ইউজ করলাম, কিন্তু এভাবে দিলে তো আর অ্যান্সারটা হবে না। অ্যান্সারটার জন্য আমাদের লিখতে হবে। আমরা লিখি তাহলে যে তিনটি পত্রিকায় পড়ে কত পার্সেন্ট, 10%। আচ্ছা, তাহলে আবার এই যে বিচিত্রা ও সন্ধানী পড়ে, আবার বিচিত্রা ও সন্ধানী পড়ে কত পার্সেন্ট, 30%। সুতরাং শুধু বা কেবল, যেহেতু আমাদের প্রশ্নে কেবল ছিল, কেবলটা ইউজ করি, কেবল মাত্র এই বিচিত্রা ও সন্ধানী পড়ে কতজন, সন্ধানী পড়ে। তো এই যে 30% বিচিত্রা এবং সন্ধানী পড়ে 30%, তার মধ্যে তো এই 10% আছে যারা 3টা পত্রিকায় পড়ে। কারণ যারা 3টা পত্রিকা পড়ে তারা তো এই দুটা বাদ দিয়ে পড়ে না, এই দুটাও পড়ে তারা। তার মানে এই 10% আছে এই 30% এর মধ্যে যারা এই 3টা পত্রিকায় পড়ে। কিন্তু আমাদের জানতে চাচ্ছে যে শুধুমাত্র 2টা পত্রিকা পড়ে কতজন। তাহলে এই 10 জনকে আমরা বাদ দিয়ে দিই, যে এরা তো অন্য পত্রিকাও পড়ে। তাহলে 30 বিয়োগ হবে 10, পাচ্ছি কত, 20%। তাহলে কেবল বিচিত্রা ও সন্ধানী পড়ে হচ্ছে 20%। একই রকম ভাবে যদি আমরা প্রত্যেকটি আলাদা আলাদা ভাবে লিখি, আমাদের অনেক জায়গার প্রয়োজন হবে। আমি এজন্য জাস্ট কেবলেরটা লিখে দিচ্ছি। আমরা অ্যান্সার করার সময় পুরোটাই লিখে নিব যে এই পূর্বানী ও সন্ধানী পরে কতজন, বিচিত্রা ও পূর্বানী পরে কতজন, এটা লিখে নিই, এরপরে আমরা কেবলটা বের করব। আমি একবারে লিখে দিচ্ছি জায়গা স্বল্পতার কারণে, যে কেবল বিচিত্রা ও পূর্বানী, বিচিত্রা ও পূর্বানী পরে। বিচিত্রা আর পূর্বানী পড়তো কত পার্সেন্ট, 30%। তার মধ্যে থেকে এই 10% কমন ছিল, কমন 10% কে বাদ দিয়ে দিলাম, থাকবে 20%। আবার কেবল এই সন্ধানী ও পূর্বানী পরে কত পার্সেন্ট, সন্ধানী ও পূর্বানী পরে পড়তে হচ্ছে 20%, তার থেকে বাদ যাবে এই কমনের 10%, থাকবে আমাদের 10%। তাহলে মোট কত পার্সেন্ট পড়ে, সুতরাং কেবল দুটি পত্রিকা পড়ে, দুটি পত্রিকাই পড়ে, অন্য কোনো পত্রিকা পড়ে না,
যে কোনো দুইটি পত্রিকা পড়ে এরকম কত পার্সেন্ট, 20 যোগ 20 যোগ হচ্ছে 10, তার মানে পাচ্ছি আমরা 50%। আমাদের উত্তর হচ্ছে যে কেবলমাত্র দুটি পত্রিকা পড়ে 50% স্টুডেন্ট। ওকে, তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি তারপরও কোনো প্রবলেম থেকে থাকে তো সেক্ষেত্রে কমেন্টস করে জানাতে পারেন। তো 6 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখে নিচ্ছি। 6 নম্বর প্রশ্নটা ছিল, গনি সাহেব একজন সরকারি চাকরিজীবী। 2016 সালে তার মূল বেতন ছিল হচ্ছে 22,000 টাকা, তার বার্ষিক বেতন বৃদ্ধির পরিমাণ 1,000 টাকা। ক নম্বর প্রশ্ন বলা আছে যে উপরের তথ্যের ভিত্তিতে একটি সমান্তর ধারা তৈরি করে 2025 সালের জুলাই মাসে তার মাসিক মূল বেতন কত হবে তা নির্ণয় করুন। তো এক্ষেত্রে সমান্তর ধারা আমরা জানি যে প্রতি পদের ব্যবধানটা সমান থাকে। তো আমাদের 2016 সালের মূল বেতন ছিল 22,000 টাকা, আর জানতে চাচ্ছে যে 2025 সালের জুলাই মাসে তার মূল বেতন কত টাকা হবে। তাহলে 2016 সাল থেকে 2025 সালের জুলাই মাস পর্যন্ত মোট কত বছর হচ্ছে, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 10 বছর পাচ্ছি আমরা। তাহলে 10 বছর পরে তার বেতনটা কত হবে এটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো আমরা একটু প্রথমে সমান্তর ধারাটা তৈরি করি। যে সমাধান, তো এক্ষেত্রে আমরা জাস্ট যদি এভাবে দেখি যে 2016 সালে তার বেতন ছিল কত, 22,000 টাকা। 2017 সালে তাহলে তার বেতন হবে কত, প্রতি বছর 1,000 টাকা করে বেড়ে যাচ্ছে, বার্ষিক বেতন বৃদ্ধির পরিমাণ 1,000 টাকা। তাহলে 22 আর 1,000 বেড়ে গেলে হবে 23,000 টাকা। 2018 সালে তার বেতন বৃদ্ধি হবে হচ্ছে আরো 1,000 টাকা, হয়ে যাবে কত, 24,000 টাকা। তো আমরা লিখি যে উপরের তথ্য অনুসারে সমান্তর ধারাটি বা প্রাপ্ত সমান্তর ধারাটি কত হচ্ছে, 22,000 যোগ 23,000 যোগ 24,000 যোগ ... ইত্যাদি। তো ধারাটির প্রথম পদ কত, ধারাটির প্রথম পদ এ সমান হচ্ছে 22,000 টাকা, তার মানে 22,000। আর সাধারণ অন্তর সমান কত হবে, সাধারণ অন্তর হবে হচ্ছে ডি দিয়ে প্রকাশ করি আমরা। ডি সমান কত টাকা, এই 23,000 বিয়োগ হচ্ছে 22,000 সমান 1,000। সাধারণ অন্তর পেলাম আমরা 1,000। এখন n-তম পদের সূত্র জানি কি, যে আমরা জানি n-তম পদ হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে আমাদের n-তম পদের সূত্র। সমান্তর ধারার n-তম পদ হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। এখন এটা হচ্ছে 2016, 17, 18, 19, 20, 21, 22 এভাবে করে কততম পদের মান হবে 2025 সাল। 2025 হবে হচ্ছে যখন n সমান 10। তো আমরা লিখতে পারি যে 2025 সালে n ইকুয়াল টু কত হবে, 10 বছর। সুতরাং আচ্ছা আমরা এই সাইডে সমাধান করে দেই। যে 2025 সালে সালের জুলাই মাসে তার বেতন হবে কত, জুলাই মাসে বেতন হবে, এখানে হচ্ছে a প্লাস n এর মান হচ্ছে 10 বিয়োগ 1 ইন্টু হচ্ছে d। তো এর মানটা বসিয়ে দেই, 22,000 যোগ হবে 10 থেকে 1 বিয়োগ করলে থাকে হচ্ছে 9। আচ্ছা 9, আর d এর মান ছিল হচ্ছে 1,000। তাহলে 9 আর 1,000 গুণ করলে হবে 9,000। তো 22,000 যোগ হচ্ছে 9,000 ইকুয়াল টু পাবো আমরা 31,000 টাকা। তাহলে তার এই 2025 সালের জুলাই মাসে বেতন হচ্ছে কত টাকা, 31,000 টাকা।
তো 6 এর খ নাম্বার অঙ্কটা ছিল যে মূল বেতনের 10% একই প্রশ্নের জন্য, অর্থাৎ আমাদের আগে যে প্রশ্নটা ছিল ওই সেম প্রশ্নের জন্যই, মূল বেতনের 10% প্রতি মাসে ভবিষ্যৎ তহবিলে কর্তন করলে 20 বছরে তার মোট কত টাকা ভবিষ্যৎ তহবিলে জমা হবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে জাস্ট একটু দেখি যে 2016 সালে যে কোনো একটা মাসে, এক মাসে তার জমা হবে কত টাকা। 2016 সালে তার বেতন ছিল হচ্ছে 22,000 টাকা, প্রতি মাসে জমা হয়েছে 10%, 10 ভাগ 100 কেটে দিলে জমা হচ্ছে কত, 2200 টাকা। তার মানে 2016 সালে প্রতি এক মাসে তার জমা হয় 2200 টাকা, 12 মাসে কত টাকা জমা হবে। একই রকম ভাবে এই 2017 সালে তার এক মাসে জমা হবে কত টাকা, 2300 টাকা। আর আমাদের তাহলে 12 মাসে জমা হবে কত, 12 দিয়ে গুণ করতে হবে। এভাবে করে আমরা কিন্তু টোটালটা মানে এক বছরে তার কত টাকা করে জমা হচ্ছে মানটা বের করতে পারি। তো এটাকে যদি আমরা জাস্ট একটু ধারার মাধ্যমে লিখি, এই তথ্যগুলোকে, যে উপরের তথ্যগুলোকে ধারার সাহায্যে প্রকাশ করে পাই সমাধান। তাহলে উপরের তথ্য অনুসারে প্রতি এক মাসের জন্য, আচ্ছা এইভাবে লিখি আমরা যে বছরে, প্রতি বছরের এক মাসের জন্য তার যেই তহবিলটা কর্তন করা হয় তার মানটা একটু নির্ণয় করি। এক মাসের জন্য একটি সমান্তর ধারা তৈরি করি, একটি সমান্তর ধারা তৈরি করি। তার মানে আমরা জাস্ট কি করছি যে এই তথ্য অনুসারে বছরের এক মাসের জন্য, প্রতি বছরের, এখানে লিখে দিতে পারি যে প্রতি বছরের এক মাসের জন্য একটা সমান্তর ধারা তৈরি করি, যে বছরে এক মাসে তার কত টাকা করে জমা হচ্ছে, জাস্ট এই মানটা বের করার জন্য। তো এক মাসে প্রথম 2016 সালে জমা হয় কত টাকা, 2200 টাকা, বা আমরা এইভাবে দেখিয়ে দিতে পারি যে 22,000-এর 10% যোগ 23,000-এর 10% যোগ 24,000-এর 10% যোগ ইত্যাদি। তো এভাবে করে আমরা একটা ধারা তৈরি করতে পারি। সুতরাং ধারাটি কি হচ্ছে, এখানে পাবো 2200 যোগ পাবো 2300 যোগ পাবো হচ্ছে 2400, এভাবে করে। তো আমাদের মান বের করতে বলছে যে 20 বছরে তার মোট কত টাকা হবে। তাহলে এখানে আমাদের প্রথম পদ কত ছিল, ধারাটির প্রথম পদ এর মান হচ্ছে 2200, আর হচ্ছে সাধারণ অন্তর ডি এর মান হচ্ছে 2300 বিয়োগ 2200 ইকুয়াল টু পাবো হচ্ছে 100। আচ্ছা, সাধারণ অন্তর পেলাম, আমরা প্রথম পদ পেলাম। এখন কত বছর পরে, এই 20 বছর পরে মোট কত হবে, 20 বছর পরে এক মাসের জন্য প্রাপ্ত মোট, এই তহবিলের টাকা হবে কত, মোট তহবিল, প্রাপ্ত মোট তহবিল কত টাকা হচ্ছে। আমরা সূত্র জানি কি, সমষ্টি সূত্র কি, মোট বা সমষ্টি সূত্র হচ্ছে, আমরা সূত্রটা প্রথমে একটু লিখে নেই, n/2 2a প্লাস n-1 ইন্টু d, এটা সমান্তর ধারার সূত্র অনুসারে লিখলাম। যেহেতু এখানে 20 বছর ছিল, তাহলে n এর মান হচ্ছে 20, আর 2 ইন্টু এর মান কত আছে, মানে 2 গুণ এর মান হবে হচ্ছে 2200 যোগ n এর মান ছিল হচ্ছে 20 বিয়োগ 1, আর d এর মান হচ্ছে 100। ওকে, তো আমরা কি পাচ্ছি যে ভাগ করে দিলে থাকে 10, আর এখানে থাকে 22 দুগুণ হচ্ছে 44, 4400, আর এখানে 1 বিয়োগ করলে থাকে হচ্ছে 19, আর 2টা শূন্য 1900। সবগুলো যদি আমরা যোগ করে দেই, যে 44 আর 19 যোগ করলে কত হচ্ছে, 53 63, আর 2টা শূন্য, আর এই 10 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি টোটাল 63,000 টাকা। তাহলে এই 20 বছর প্রতি এক মাস করে, মানে এক মাসের টাকা হচ্ছে 63,000 টাকা। তাহলে 20 বছরে আমাদের মোট টাকা কত হবে, আমরা যদি এটাকে করে দিতে চাই, যে সুতরাং 20 বছরে মোট কত হবে, 20 বছরে মোট জমা হবে
মোট জমা হবে কত টাকা? এই 63,000 গুণ হচ্ছে 1 বছর সমান 12 মাস, 12 দিয়ে আমরা গুণ করে দিলাম। তাহলে এখন জাস্ট এটাকে গুণ করব, 3টা শূন্য তো থাকবেই আমাদের, আর 3 12 36 এর 6 হাতে আছে 3, 6 12 72 আর 3 75। তার মানে আমরা পাচ্ছি 7,56,000 টাকা। এই টাকাটা তার এই 20 বছর পরে গিয়ে তার ভবিষ্যৎ তহবিলে জমা হবে, যদি প্রতি বছর তার 10% করে কেটে নেয়। তো আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলাম। তো আজ আমি 40তম বিসিএস লিখিত পরীক্ষার যে 4 নাম্বার থেকে 6 নাম্বার পর্যন্ত যে অঙ্কগুলো ছিল এই অঙ্কগুলো সমাধান করলাম। তো আগামী ক্লাসে 7 নাম্বার থেকে বাকি অঙ্কগুলো সমাধান করব। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।